আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক, একুশে টেলিভিশনের প্রতিদিন নিয়মিত সরাসরি সম্প্রচারিত একুশে দুপুর অনুষ্ঠান থেকে সবাইকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা আপনাদেরকেও যারা দেশের বাইরে বসে একুশে দুপুর দেখছেন। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে উপস্থিত আছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য ডক্টর এইচ.এম. জহিরুল হক। অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আরিফা আক্তার নিপা। তা আসুন কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। স্বাগত একুশে দুপুরে। স্যার কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি, ভালো লাগছে আপনাকে পেয়ে। আমরা আজকে যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই, শিক্ষাক্ষেত্রে বেসরকারীকরণ। তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে আজ থেকে 23 বছর আগে শিক্ষাক্ষেত্রে বেসরকারীকরণ করা হয়, এই 23 বছর পরে এই জায়গায় এসে শিক্ষাক্ষেত্রে বেসরকারীকরণের অবদানটা বা মূল্যায়নটা আপনার কাছে কি হতে পারে? ধন্যবাদ। দেখুন, সরকারি ব্যবস্থা এবং বেসরকারি ব্যবস্থা দুইটা আলাদা ব্যবস্থা। সরকারি ব্যবস্থায় একা সামাল দিতে পারে না বিধেই বেসরকারি ব্যবস্থার সৃষ্টি হয়েছে। এখন কথা হতে পারে শিক্ষাক্ষেত্রে বেসরকারীকরণ কেন। এখন ছোট্ট একটু উদাহরণ দিয়ে আপনাকে আমি বলি, আমরা যখন ছোট ছিলাম তখন কোনো বেসরকারি ব্যাংক ছিল না, এখন কিন্তু অনেকগুলো বেসরকারি ব্যাংক আছে। আমরা যখন ছোট ছিলাম তখন শুধুমাত্র বিটিভি ছিল, তখন বেসরকারি টেলিভিশন চ্যানেল ছিল না, এখন অনেকগুলো টেলিভিশন চ্যানেল হয়েছে। অনুরূপ ভাবে শিক্ষাক্ষেত্রেও তাই, আগে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় ছিল না, বেসরকারি স্কুল ছিল না, এখন বেসরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি স্কুল হয়েছে। তো স্কুলটা অনেক আগেই হয়েছে, কিন্তু 1992 সাল থেকে উচ্চশিক্ষায় আমরা বেসরকারি ব্যবস্থা দেখতে পেরেছি। আপনি যদি পৃথিবীর গ্লোবাল ট্রেন্ড দেখেন, দেখবেন যে টপ 100 ইউনিভার্সিটি যদি আমরা ওয়ার্ল্ডে 1, 2, 3 করে এভাবে র্যাঙ্ক করি, দেখা যাবে 90% হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়। হার্ভার্ড, প্রিস্টন, ওয়েসলিয়ান, ইয়েল সবই হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়। কারণ হচ্ছে বেসরকারি ব্যবস্থায় একটা জবাবদিহিতা থাকে। আমরা যখন ছাত্রদের কাছ থেকে টাকা নেই, আমাদের কাছে জবাবদিহিতা আছে যে আমি যদি ভালো পড়াশোনা ব্যবস্থা করতে না পারি তাহলে আমার কাছে ছাত্র আসবে না, সেজন্য আমি বাধ্য ভালো করতে। যেমন আপনাদের কথা আমরা বলি, টেলিভিশন চ্যানেল, আপনাদের এখন প্রায় অনেকগুলো টেলিভিশন চ্যানেল বেসরকারি ব্যবস্থায় আছে। এখন আপনাদের ভিতরে একটা কম্পিটিশন আছে, যে যত ভালো করবে তার কাছে তত বেশি অ্যাড আসবে, সেজন্য আপনারা বাধ্য হয়ে ভালো করছেন। কিন্তু সরকারি ব্যবস্থাপনা একটা ঘটনা ঘটে যে এখানে অ্যাকাউন্টেবিলিটি লেভেল একটু কম থাকে, জবাবদিহিতা, যার ফলে হয় কি যে এই সরকারি সংস্থাগুলো অনেকটা ফেল খেয়ে গেছে এবং সরকারি ব্যবস্থার এই ব্যর্থতার কারণেই বেসরকারি ব্যবস্থাগুলো উপরে উঠে গেছে। সো এটা কিন্তু ঠেকিয়ে রাখা কোনো, আপনি যে বলেন যে গ্লোবাল একটা ট্রেন্ড, হ্যাঁ, তো সেই ট্রেন্ডটাকে যদি আমরা ধরি এবং বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আপনার কাছে জানতে চাই, যেই একটা উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্যটা নিয়ে আসলে এই বেসরকারি ইউনিভার্সিটিগুলো যাত্রা শুরু করেছে উচ্চশিক্ষার ক্ষেত্রে, আমি জানতে চাচ্ছি সেই উদ্দেশ্যটা বা লক্ষ্যটা আজ এখানে এসে কতটুকু আসলে পূরণ করতে পারছে, বা অবদানটা আসলে আমরা কতটুকু পাচ্ছি, সুফলটা কতটুকু পাচ্ছি? জি, ধন্যবাদ। আমার মনে আমরা আমাদের যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অর্জন সেটা যথেষ্টই ভালো। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি যে কেন ভালো। সেটা জাস্টিফিকেশন হচ্ছে এরকম, ধরেন আমাদের 1973 সালে সম্ভবত যে পাবলিক বিশ্ববিদ্যালয় অ্যাক্ট হলো, তখন 4টা বা 6টা বিশ্ববিদ্যালয় ছিল, রাজশাহী, ঢাকা, বুয়েট, জাহাঙ্গীরনগর, চিটাগাং, এরকম 6টা ইউনিভার্সিটি ছিল। তো আজ পর্যন্ত কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় বলতে আমরা শুধু এই 5-6টার নামই চিনি, অথচ বাংলাদেশে 37টা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। আপনি কয়টা নাম জানেন? মাত্র 5-7টা, তার বেশি জানেন না। অন দ্য আদার হ্যান্ড, আমাদের এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যাত্রা 22 বছর আগে শুরু। কোনটার বয়স 22 বছর, কোনটার বয়স 10 বছর, কোনটার 15 বছর, যখন যে অনুমতি পেয়েছে। আমাদের বয়স 11 বছর ইউল্যাবের। এই 22 বছরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অর্জন কিন্তু অনেক বেশি। যেমন আপনি অন্তত 10টা ইউনিভার্সিটির নাম বলতে পারবেন যারা ভালো করছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো। এখন কিছু অনেক খারাপ করছে, কিছু মোটামুটি খারাপ করছে। এখন এটা কিন্তু অস্বাভাবিক কিছুই না। যে কোনো গিভেন সেক্টরেই খুবই ভালো থাকবে, মোটামুটি ভালো থাকবে, এভারেজ কোয়ালিটি থাকবে, বিলো এভারেজ থাকবে। এটা হচ্ছে একটা নর্মাল ট্রেন্ড, নর্মাল ফেনোমেনা।
এটা অস্বীকার করার কোনো ব্যাপার নেই। যেমন আমি যদি ভালো টেলিভিশন চ্যানেলগুলোর কথা বলি, সেখানে আপনি চ্যানেল আই, একুশে টিভি, এনটিভি, খারাপ আছে, মধ্যমানের আছে, ভালো ব্যাংক আছে, খারাপ ব্যাংক আছে, তো এটাকে অস্বীকার করা যাবে না। আমেরিকায় আপনারা হয়তো জানেন কিনা আমি জানি না, আমেরিকাতে প্রায় 3,500 বিশ্ববিদ্যালয় আছে। কয়টার নাম আমরা জানি? সেখানে হয়তো 100 বা 200 বিশ্ববিদ্যালয় ভালো, 3,500 সবই তো ভালো না। জি অবশ্যই, কিন্তু স্যার আমরা পত্রপত্রিকার মাধ্যমে হয়তো বা আমাদেরও কিছু অস্বচ্ছ ধারণা থাকতে পারে, সেটা যদি একটু ক্লিয়ার করেন যে আমরা পত্রপত্রিকার মধ্যে অনেক সময় অনেক কিছু অনিয়ম, কিছু দুর্নীতি চিত্র দেখে হতাশ হই, টাকা দিয়ে সার্টিফিকেট কেনা হচ্ছে বা শিক্ষকরা দুর্নীতির সাথে জড়িত। আমরা জানি যদিও বা প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি তার শেকড় বিছিয়ে আছে, শিক্ষাক্ষেত্র তো অবশ্য বাদ না। সেই ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এই যে দুর্নীতি, যে কারণে অনেকটাই অভিভাবকরা হতাশাগ্রস্ত, আপনি কি বলবেন? জি, সেটা অ্যাকচুয়ালি এই যে দুর্নীতি সরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আছে। এখন যে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়গুলি খুবই খারাপ করছে, যারা দুর্নীতিগ্রস্ত, যারা সার্টিফিকেট বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট, তাদের নাম ধরে বলা উচিত। পুরো সেক্টরকে বলাটা আমার মনে ঠিক না। এবং এই যে তারা দুর্নীতি করতে পারছে, মানে এখানে শিক্ষা মন্ত্রণালয় আছে, এখানে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন আছে, তাদের নাকের ডগায় এই যে অনিয়মগুলি হচ্ছে, এটা তো আমার মনে হয় তাদের একটা ব্যর্থতা। কথার কথা, আমার বিশ্ববিদ্যালয় বা আপনার প্রতিষ্ঠানে কেউ যদি খারাপ করে, আপনি তো মিডিয়ার সামনে গিয়ে বলবেন না যে ও খারাপ করছে, ও খারাপ করছে। আরে ভাই, ইউ হ্যাভ টু টেক অ্যাকশন, দ্যাট ইজ হোয়াই ইউ আর হিয়ার ফর। আপনি তো এই জন্যই এখানে। আমি ভাইস চ্যান্সেলর, আমি প্রো ভাইস চ্যান্সেলর। এখন আমার ইউনিভার্সিটির কোন একটা পার্টিকুলার ডিপার্টমেন্ট যদি খারাপ করবে, আমার দায়িত্ব হচ্ছে ওই ডিপার্টমেন্টকে সহযোগিতা করা, যাতে ভালো করে। আর যদি ডিপার্টমেন্ট হেড ভালো না করে, সেটাকে আমার বাদ দেওয়া। কিন্তু আমি তো মিডিয়া গিয়ে বলবো না যে ও খারাপ করছে, ও খারাপ করছে, ও খারাপ করছে। আমার অ্যাকশন নিতে হবে যাতে করে সে খারাপ না করে, আর যেগুলো খারাপ করছে সেগুলো বাদ দিয়ে দাও। জি অবশ্যই, এটা আমাদের অনেক আইন আছে, আসলে ইমপ্লিমেন্টেশন ক্ষেত্রে সব সময় বিতর্কিত। আমাদের দেশের সাংবাদিকদের আমার মনে হয় একটু রিপোর্ট প্রেজেন্ট করার ক্ষেত্রে আমার মনে হয় আরেকটু সচেতন হওয়া উচিত। এ কারণেই যে যখন তারা কোন একটা নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় খারাপ করে, তার সেই ওই বিশ্ববিদ্যালয়ের নাম ধরে লেখা উচিত যে এই বিশ্ববিদ্যালয়ে এই অনিয়মগুলো করেছে। পুরা সেক্টরকে আপনি জেনারেলাইজ করে বলা, সেটা আমার মনে হয় ঠিক না। জি, আরেকটা বিষয় যে একটু গ্লোবালি যদি তাকাই, যে ওয়ার্ল্ডের আপনি যে ইউনিভার্সিটি গুলোর নাম বললেন বা যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো ওয়ার্ল্ডে নাম করছে, তারা সরকার বা ডোনার হিসেবে অনেক সুফল পাচ্ছে ডোনারদের কাছ থেকে, কিন্তু আমাদের সেক্টরটাতে, এই সেক্টরটাতে কি অবস্থা সেই ক্ষেত্রে? অ্যাকচুয়ালি সারা পৃথিবীতেই মানুষ যারা ধনী থাকে তারা টাকা দিতে চায় কোন একটা সমাজ সেবামূলক কাজে। উন্নত বিশ্বে যাদের টাকা আছে তারা সাধারণত শিক্ষা ক্ষেত্রে টাকাটা দিয়ে দেয়। আমাদের দেশে আনফরচুনেটলি আগে দিতে এক সময়, ধরেন আপনি যদি বলেন ব্রজমোহন কলেজ, তারপরে রাজন্ড কলেজ, ব্রজলাল কলেজ, কারমাইকেল কলেজ, এরা কিন্তু ওই প্রতিষ্ঠাতারা প্রতিষ্ঠা করেছিল। কিন্তু এখন আমাদের দেশের লোকদের টাকা হলে সে হয়তো একটা মাদ্রাসা করে, একটা মসজিদে দেয়, কিন্তু ডাইরেক্ট এই শিক্ষায়, জেনারেল শিক্ষায় খুব বেশি দেয় না। সেজন্য আমরা ওইভাবে অত বেশি মানে কি বলে আরো যতটা উন্নতি করার কথা ততটা পারছি না। তবে ভালো দিক হচ্ছে এই যে আমাদের দেশে 83টা বেসরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে, এটা তো ওই প্রতিষ্ঠারা, ওই বিজনেসম্যানরা এটা করেছে। সুতরাং তাদেরকে আমার তো মনে হয় সরকার ডেকে তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত যে আপনারা দেশের স্বার্থে এই কাজটা করেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ, তাদেরকে মেডেল দেওয়া উচিত। এখন সরকার তো উল্টা আমাদের দেশে যে গরিব ছেলেমেয়েরা এখানে পড়তে আসে তাদের উপর ভিএটি আরোপ করেছে। সরকারের বা অনেকের একটা ধারণা আছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সম্ভবত শুধু বড়লোকের ছেলেমেয়েরা পড়ে না, এখানে মধ্যবিত্ত ছেলেমেয়েরা আসে, নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা আসে। আমার বিশ্ববিদ্যালয়ে অনেক ছেলেমেয়ে আছে যারা স্কলারশিপের জন্য আসে, বলে স্যার আমার বাবার জব চলে গেছে, সে সৌদি আরবে চাকরি করে। আবার অনেকের বাবা হঠাৎ মারা গেছে, আবার কেউ জমি বিক্রি করে তারপর এখানে পড়তে আসে। সেজন্য গভর্নমেন্ট যদি ধরেই নেয় যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সবাই বড় লোকের সন্তান, আমার মনে হয় সেটা ঠিক না। এখন দেখেন আমরা কি করছি, পাবলিক ইউনিভার্সিটি হচ্ছে হিউম্যান রিসোর্স বা মানব সম্পদ তৈরি করছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় মানব সম্পদ তৈরি করছে। এখন পাবলিক ইউনিভার্সিটি মানব সম্পদ তৈরি করার জন্য সরকার শত শত কোটি টাকা খরচ করছে। পক্ষান্তরে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি সরকারের কোনো খরচ ছাড়া আমরা গার্ডিয়ানদের কাছ থেকে যে টাকাটা পাই, ছাত্রছাত্রীদের কাছ থেকে যে টাকাটা পাই, সেটার মাধ্যমে এবং আমাদের প্রতিষ্ঠাতারা টাকা যে দিয়েছে সেটার মাধ্যমে আমরা মানব সম্পদ তৈরি করে দিচ্ছি। তার মানে সরকারের কোনো খরচ হচ্ছে না।
দেখেন এক জায়গায় সরকার শত শত কোটি টাকা খরচ করছে, আর আমরা বিনা পয়সায় সরকারকে মানব সম্পদ তৈরি করে দিচ্ছি। এখন এটা কি একটা অপরাধ? সরকার মানে ইন অ্যাডিশন টু দ্যাট সে আরো উল্টে আমাদের কাছে কোনো সহযোগিতা করছেই না, আর আমাদের ছাত্রদের কাছে যদি সে অবশ্যই একটু পৃষ্ঠপোষকতা করতো, সেক্ষেত্রে মানে দুইটা সেক্টরে কিন্তু লাভবান হতো, সরকার লাভবান হতো, জনগণও হতো, এবং এর সাথে সংশ্লিষ্ট যারা এখানে কাজ করছেন তারাও লাভবান হতো। এটা অবশ্যই সরকারের দিকে সরকার সহযোগিতা করতে পারে দুই ভাবে। একভাবে হচ্ছে যে মানসিক একটা সাপোর্ট দিয়েও যদি সহযোগিতা করতো সেটাও আমাদের লাভ হতো। আর একটা হচ্ছে যেমন সরকার বলে আমাদেরকে পার্মানেন্ট ক্যাম্পাসে যেতে হবে, সেটা আই আন্ডারস্ট্যান্ড, এটা একটা রুলস, সেটা আমাদের যেতে হবে। এখন গভর্নমেন্টের তো জমি দিচ্ছে না, ঢাকা শহরে কোনো জমি নেই, তাহলে আমি পাবো কোথায়? এখন জমি না দিয়ে যদি আপনাকে বলা হয় যে পার্মানেন্ট ক্যাম্পাসে যেতে হবে, আমি কোথায় যাব? আমাকে তো জমি দিতে হবে। এখন ক্যাম্পাসের ব্যাপারে জমি স্বল্পতা আছে আমরা জানি, সেই ক্ষেত্রে কি হতে পারে সরকারের? আমার তো মনে হয় যে বাংলাদেশের ধানের জমির সংখ্যা যেভাবে কমে গিয়েছে, আমাদের উল্টা নিয়ম করা উচিত যে বড় জায়গা নিয়ে ক্যাম্পাস করা যাবে না। বাংলাদেশে একদিন ধানের জমি থাকবেই না, তখন তো ওই বিল্ডিং ভেঙে ধানের জমি সৃষ্টি করতে হবে। সুতরাং আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসের যে কনসেপ্ট, ওটাকে এখন পরিবর্তন করে একটা বড় বিল্ডিং করে সেখানে সমস্ত সুযোগ সুবিধা সৃষ্টি করতে হবে। কত স্কয়ার ফিট জায়গা প্রয়োজন সেটা উপরে ক্রিয়েট করতে হবে। উন্নত বিশ্বে সেটা আছে, যেমন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি যদি আপনি দেখেন, সেখানে এক এক জায়গায় এক একটা বিল্ডিং, এবং অনেক বড় বড় বিল্ডিং এ লেখাপড়া হয়। আমি যে ইউনিভার্সিটি পড়েছি সেটা ইউক্রেনে, শীত প্রধান দেশে পড়েছি। শীত প্রধান দেশে বড় বড় ক্যাম্পাস, এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ যাওয়া যায় না, -30 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার হয়। সেই জন্য ওখানে একটা বিল্ডিং এর ভিতরেই, কিন্তু সেখানকার কোয়ালিটি কি খারাপ? কানাডার কোয়ালিটি কি খারাপ? সেই জন্য আমাদের যে পার্মানেন্ট ক্যাম্পাসের যে তথাকথিত ধারণা, ওটা থেকে বেরিয়ে আসতে হবে। ক্যাম্পাসের একটা বিল্ডিং থাকলেই, মানে কতগুলো জায়গা থাকলেই যে মানসম্মত শিক্ষা হয় না। এডুকেশন হচ্ছে তার অন্য ব্যাপার। সেখানে ভালো শিক্ষক আছে কিনা, সেখানে সমস্ত সুযোগ সুবিধা আছে কিনা, সেখানে শিক্ষকদের গবেষণা করার সুযোগ আছে কিনা, শিক্ষকদের ট্রেনিং দেওয়া হয় কিনা, এই জিনিসগুলো দেখতে হবে। আরেকটা বিষয় স্যার জানতে চাচ্ছি যে গুণগত মান নিয়ে প্রায় প্রশ্ন ওঠে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। আর যেহেতু যে হারে কোয়ান্টিটি বাড়ছে, যেমন যেখানে সেখানে আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয় গজিয়ে উঠছে, সেক্ষেত্রে কি মনে হয় না যে কোয়ান্টিটিটা বেড়ে যাচ্ছে, কোয়ালিটিটা ফল করছে, বা এই ধরনের কিছু আপনার মনে হয়? কোয়ান্টিটির ক্ষেত্রে আমরা আসলে একটু বলতে হবে, তাহলে আপনি বুঝবেন। একসময় মনে হচ্ছিল যে বাংলাদেশে এতগুলো টিভি চ্যানেল দিলে হয়তো চলবে না, এতগুলি ব্যাংক দিলে হয়তো চলবে না। আসলে চলবে, কারণ আপনি আমেরিকার জনসংখ্যা বোধহয় বাংলাদেশের জনসংখ্যা থেকে অল্প কিছু বেশি, অথচ তাদের ৩,৫০০ বিশ্ববিদ্যালয় আছে। আমাদের বাংলাদেশে আরো 100 বিশ্ববিদ্যালয় হলে সেটা বেশি হবে না। তবে এই 100 বিশ্ববিদ্যালয়ের ধরেন কথার কথা বাংলাদেশে 400 বিশ্ববিদ্যালয় হলো, টোটাল 400 বিশ্ববিদ্যালয় হলো। এই 400 বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবগুলোই মানে খুব এ ক্যাটাগরি হবে না, কিছু এ ক্যাটাগরি, কিছু বি, কিছু সি, কিছু ডি, কিছু এফ ক্যাটাগরি থাকবে। এটা একটা সাধারণ ঘটনা। সুতরাং বিশ্ববিদ্যালয়ে যা আছে সেটা কিন্তু খুব বেশি না। এবং মানের দিকটা যদি একটু, মানের দিক থেকে আমি যেটা বললাম, ধরেন এখন যে অবস্থা আছে, প্রতিনিয়তই তো মানের উন্নয়ন ঘটছে। যেমন আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আমার বিশ্ববিদ্যালয়ে 11 বছর আগে যখন শুরু করেছিলাম, তখনকার যে মান, এখনকার মান তো আর এক না। এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনারা কি ধরনের ক্রাইটেরিয়া ফলো করেন? এটা ইউজিসির একটা সেট রুলস আছে যে একটা শিক্ষক রিক্রুটমেন্ট কমিটি থাকতে হবে, সেই কমিটিতে বাইরের একজন এক্সপার্ট থাকতে হবে, নিজস্ব ডিপার্টমেন্টের সিন্ডিকেট নমিনেটেড মেম্বার থাকতে হবে। এটা সমস্ত ভালো ইউনিভার্সিটিগুলো ফলো করে, আমরা যেটা করে থাকি। এবং সেক্ষেত্রে একটা ভালো শিক্ষকই কিন্তু পারেন যে শিক্ষা ব্যবস্থাকে টেনে তুলতে উপরে। একটা শিক্ষা ব্যবস্থার মান ধরে রাখার জন্য চারটা বড় উপাদান আছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। একটা হচ্ছে বোর্ড অফ ট্রাস্টিজ, ভৌত অবকাঠামো, শিক্ষক এবং অ্যাডমিন, আর একটা হচ্ছে ছাত্র ছাত্রী। সো যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের এই চারটা অবদানের সবগুলোই ভালো আছে, সেটা তো খুবই ভালো করবে। চারটার মধ্যে প্রধান দুইটা উপাদান হচ্ছে শিক্ষক আর ছাত্রছাত্রী। শিক্ষকের কোয়ালিটি এবং ছাত্রছাত্রীর কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে অটোমেটিক্যালি ওই বিশ্ববিদ্যালয়টা ভালো হয়ে যায়। না, আরেকটা কিন্তু খুব সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা যে খুব ভালো ছাত্রছাত্রীরা প্রাইভেট ইউনিভার্সিটিতে যাচ্ছে না, এই বিষয়টা কেন?
এখন এক সময় ছিল যে ভালো ছাত্রছাত্রীরা বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আসতে চাইতো না, কিন্তু এখন কিন্তু এই চিত্রটা অনেকটাই ভিন্ন হয়ে গেছে। এখন প্রচুর গোল্ডেন জিপিএ 5 এগুলো আসতেছে। হ্যাঁ, এখন এই চিত্রটা ঠিক নেই, এখন এটা উল্টো হয়ে গেছে। স্যার, আপনি খুব মহৎ পেশার সাথে জড়িত, শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত, সেক্ষেত্রে আপনার স্বপ্নটা কি? আমার স্বপ্ন, যেমন বাংলাদেশে আপনাকে আমি বলবো, এক সময় ছিল বাংলাদেশ থেকে প্রায় 1 লক্ষ লোক স্টুডেন্টরা ইন্ডিয়াতে পড়তো। তাই 1 লক্ষ লোক যদি প্রতি বছর 2.5 লক্ষ টাকা খরচ করতো, তাহলেও 3,500 কোটি টাকা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় চলে যেত। এখন কিন্তু সেটা একদম কমে গেছে, ইন্ডিয়াতে প্রায় যায় না, শুধু ইউরোপে কিছু যায়। আমার স্বপ্ন হচ্ছে এই ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলোর মান এমন পর্যায়ে যাবে, আমাদের দেশ থেকে কেউ বাইরে যাবে না। আমরা আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান গ্লোবাল স্ট্যান্ডার্ডে থাকবে, এবং বেসরকারি এবং সরকারি 2 ধরনের বিশ্ববিদ্যালয় আমাদের দেশের সম্পদ। আমরা সবাই মিলে, সরকার এবং আমাদের দেশের জনগণ সবাই মিলে আমরা এই আমাদের দেশের উচ্চ শিক্ষাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের আন্তরিক প্রত্যাশা থাকলে আপনার স্বপ্ন অবশ্যই পূর্ণ হবে, এবং আমাদের যে মেধাবী ছাত্রছাত্রীরা, বেশিরভাগ সন্তানরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবে বহির্বিশ্বে, দেশের সম্পদ দেশেই থাকবে, এই প্রত্যাশা রেখে আপনার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করে আজকে আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকেন। কথা হচ্ছিল আজকের অতিথির সাথে। 21 দুপুর আজকের আয়োজন এখানে শেষ। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। শুভ দুপুর।